বিশ্বের বাছাই করা কিছু মুভিগুলো থেকে আজকের এই মুভিটি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা কেউ বোর ফিল করবে না। এই মুভিতে দেখানো হয়েছে যে জঙ্গল এবং মানুষের সম্পর্ক। জঙ্গলের মানুষরা মনে করে তাদের একটা পাথরের মধ্যে তাদের ভগবান রয়েছে এবং এবং এই ভগবান তাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। কিন্তু আমরা দেখতে পারি কিছুদিন পরে সেই জঙ্গলে বন অধিদপ্তর থেকে জঙ্গল পরিমাপ করার জন্য অফিসাররা চলে এসেছে এবং তারা চায় এই বনটার সুরক্ষা করার জন্য এবং এই মানুষদের পাশাপাশি শান্তি এবং ঠান্ডা মাথায় যেন বসবাস করতে পারে সেই সুব্যবস্থা করার জন্য। কিন্তু অপরদিকে আমরা দেখতে পারি কিছু মানুষ সেই মানুষের যেখানে বসবাস করত সেই জমি নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই অসহায় দরিদ্র মানুষদের বাঁচানোর জন্যই ভগবানকে সবার সামনে আসতে হয়। আর এই কাহিনী দিয়েই শুরু হয় আমাদের মুভি কান্তারা। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা শুরু হয় 1847 সালে ভারতের দক্ষিণ কর্ণাটক থেকে। এই মুভির গল্পটা শুরু হয়। সেই সময় এখানে এক প্রভাবশালী রাজা বসবাস করত। তার স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে সে অনেক সুখে শান্তিতেই কাটাচ্ছিল দিন। তার প্রজারাও তাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না, তার মনে কোনো সুখ ছিল না। মানে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে কোনো কিছুতেই শান্তি অনুভব করতে পারতেছে না। সে শুধু শান্তি চায়, সে শান্তি অনুভব করতে চায়। আর এই মানসিক শান্তি না পাওয়ার কারণে তার রাতে ভালোভাবে ঘুমও হচ্ছে না। তো এই শান্তির জন্য সে বিভিন্ন জায়গায় পুজো করে এবং বিভিন্ন জায়গায় যায়। সে শান্তির খোঁজ করতে শুরু করে, কিন্তু কোনো জায়গায় সে কোনো শান্তি পায় না, মানে মানসিক শান্তি পায় না। তখনই এক তান্ত্রিক তাকে বলে, তুমি যদি মানসিক শান্তি পেতে চাও তাহলে তোমাকে এই সমস্ত কিছু ত্যাগ করে একা একা শান্তির খোঁজে বেরোতে হবে। আর তুমি যদি বেরোতে পারো তাহলে তুমি সেখানে এমন এক অলৌকিক শক্তি খুঁজে পাবে যেই শক্তিটা তোমাকে প্রশান্তি এনে দেবে, তোমার মনে শান্তি দেবে, তুমি খুবই শান্তি পাবা। তো এই কথা শুনে রাজা সাথে সাথে চিন্তা করে, সে তার সমস্ত সবকিছু ত্যাগ করে দিয়ে সে একা একা শান্তির খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু এখানেও আমরা দেখতে পারি সে বেশ কয়েক মাস যাবৎ অনেক জায়গায় গিয়েছেন, অনেক সাধু বাবার সাথে দেখা করেছেন এবং অনেক মন্দিরে পুজো দিয়েছেন, বাট তাতেও তার কোনো প্রশান্তি মিলতেছিল না। তো এক পর্যায়ে সে বিরক্ত হয়ে সে বলে, আমি বোধহয় কোলাহলে আর শান্তি পাবো না। তো সে রাগ করে সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় এবং জঙ্গলের অনেক ভিতরে ঢুকে যায় এবং সে এইখানে একটা নূপুরের শব্দ পায় এবং সে ভালো করে আশেপাশে তাকিয়ে দেখে যে নূপুরের শব্দটা কোন দিক থেকে আসতেছে। যেদিক থেকে আসতেছে রাজা সেদিকে হাঁটা শুরু করে এবং সামনে গিয়ে দেখতে পায় একটা পাথর এবং সে সেখানে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে যায় এবং তার হাত থেকে অস্ত্রটি পড়ে যায় এবং সে এখানে এক মানসিক শান্তি অনুভব করে, যেন পরম শান্তি, পরম সুখ সব এই জায়গায়। এই পাথরটার দিকে তাকিয়ে সে পরম শান্তি অনুভব করতেছিল এবং সে মনে মনে চিন্তা করতেছিল যে সে যখন এখান থেকে যাবে সেই পাথরটাকে সাথে করে নিয়ে যাবে, কারণ এই পাথরের মধ্যেই তার সমস্ত সুখ, শান্তি, প্রশান্তি সবকিছুই সেই পাথরটাকে দেখে অনুভব করেছে। সে মনে করতেছে যে এই পাথরের মধ্যেই তার সুখ শান্তি সবকিছু লুকিয়ে আছে। তখনই সে হঠাৎ করে দেখতে পায় যে তার পিছনে সমস্ত গ্রামবাসীরা চলে এসেছে এবং রাজা তখন বলে যে তোমাদের যা কিছু চাও আমাকে বলো, আমি দিব, কিন্তু বিনিময়ে এই পাথরটা আমাকে দিয়ে দাও। কিন্তু তখনই আমরা দেখতে পারি গ্রামবাসীরা বলে, রাজা মশাই, আপনার যা কিছু চান সব কিছু নিয়ে যান, কিন্তু দয়া করে আমাদের দেবতা পাঞ্জুরুলিকে আপনি নিবেন না, কারণ ও আমাদের এই জঙ্গল রক্ষা করে এবং ও আমাদেরকেও রক্ষা করে। এই কথা শুনে রাজা একটু অবাক হয়। তো গ্রামবাসী আর রাজার মধ্যে যখন কথা হচ্ছিল তখনই আমরা দেখতে পারি যে একজন গ্রামবাসীর উপরে সেই পাঞ্জুরুলি দেবতা ভর করে এবং রাজাকে তখন সে বলে যে দেখ, তুই যদি আমাকে নিয়ে যেতে চাস তাহলে আমার একটা শর্ত আছে, আমার এই শর্ত তোকে মানতে হবে। তখনই রাজা বলে, কি শর্ত? আমি সব শর্ত মেনে নিব। তখনই ওই পাঞ্জুরুলি দেবতা বলে যে আমি তোর সাথে যাব, যেতে রাজি আছি, কিন্তু এই বিনিময়ে তুই এই জঙ্গলের যত সম্পত্তি আছে সব সম্পত্তি এই প্রজাদের মাঝে বিলিয়ে দিবি এবং তুই
এবং তোর ভবিষ্যৎ প্রজন্ম কেউ এই সম্পত্তি দাবি করতে পারবি না এবং এই জঙ্গলকেও দাবি করতে পারবি না। যদি তুই আমার শর্তে রাজি থাকিস তাহলে আমি তোর সাথে যেতে রাজি আছি এবং আমি কথা দিচ্ছি তুই এবং তোর ভবিষ্যৎ প্রজন্ম সবাই সুখ শান্তি পাবে এবং সুখ শান্তির মধ্যে দিয়েই জীবনযাপন করবে, তাদের কখনো মানসিক অশান্তি আসবে না। তো আমরা দেখতে পারি এই শর্তে রাজা রাজি হয়ে যায় এবং খুশিতে খুশিতে সমস্ত জঙ্গল গ্রামবাসীকে দান করে দেয় এবং সাথে সাথে সেই পাঞ্জরুলি দেবতাকে নিয়ে রাজা তার প্রাসাদে ফিরে আসে এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করে এবং আমরা দেখতে পারি সে সুখে শান্তিতেই জীবনযাপন করছে। তো এইভাবে ১২৩ বছর পার হয়ে যায় আর চলে আসে ১৯৭০ সাল। তখনই আমরা দেখতে পারি রাজার এক বংশধর সেই সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সে গ্রামে চলে আসে এবং এই সময় আমরা আরও দেখতে পারি যে এই গ্রামে একটা উৎসব চলছিল এবং এই উৎসবটা গ্রামবাসীরা প্রতি বছরই করে। এই উৎসবটা তারা তাদের দেবতা পাঞ্জরুলি এই উৎসবে অংশগ্রহণ করে। তার মানে হচ্ছে এই অনুষ্ঠানে একজন নৃত্যশিল্পী সে বিশেষ ধরনের এক পোশাক পরে সেখানে নৃত্য পরিবেশন করে এবং সেই নৃত্যশিল্পীর উপরে তাদের দেবতা পাঞ্জরুলি সেই নৃত্যশিল্পীর উপরে ভর করে এবং সে তার উপরে ভর করার পরে গ্রামবাসীদের যত দুঃখ দুর্দশা সমস্যা থাকে সেই সমস্যা সে শুনে এবং সেই সমস্যার সে সমাধান করে। ঠিক তখনই আমরা দেখতে পারি রাজা সেই বংশধর পাঞ্জরুলির সামনে এসে বলে যে আমাকে একটা উপকার করতে হবে। এই উপকারটা হচ্ছে যে আপনারা যে এখানে থাকতেছেন মানে এই প্রজারা যে জঙ্গলে থাকতেছে এটা হচ্ছে আমাদের সম্পত্তি এবং আমি চাই আপনারা আমাদের সম্পত্তি ফিরিয়ে দেন। আর যদি আপনারা ভালোই ভালো সম্পত্তি ফিরিয়ে না দেন তাহলে আমি কোর্টে যাব এবং কেস করব, পুলিশ এনে আমার সম্পত্তি আমি ঠিকই উদ্ধার করব। ঠিক তখনই আমরা দেখতে পারি যে সেই নৃত্যশিল্পীর উপরে ভর করা পাঞ্জরুলিকে সবাই গ্রামবাসীরা দাইবা বলে এবং এই দাইবা তখন উত্তর দেয় যে দেখো তুমি যে এসেছো এই তোমার সম্পত্তি উদ্ধার করার জন্য, তোমার পূর্বপুরুষেরা এই সম্পত্তি এই প্রজাদের দান করেছিল এবং এর বিনিময়ে তারা সুখ শান্তি নিয়েছিল, আর তুমি এসেছো এটা উদ্ধার করতে আর তুমি বলছো তুমি আদালতে যাবা, আদালতে গিয়ে সম্পত্তি উদ্ধার করবা, তোমার বিচার আদালত প্রাঙ্গণেই হবে। এদিকে আমরা আবার দেখতে পারি এই রাজার বংশধর সে কোনো দেবদেবীকে বিশ্বাস করতো না, সে ভাবতো এসব সবই কাল্পনিক এবং সে আরো বলে যে এটা কি কোনো দেব বলতেছে, মানে এটা কি কোনো দাইবা বলতেছে নাকি এই পোশাকের পিছনে থাকা কোনো সাধারণ মানুষ বলতেছে। তো এই কথা শুনে সেই পাঞ্জরুলি মানে দাইবা অনেক ক্ষেপে যায় এবং সে বলে তুমি যদি আমাকে যদি তুমি দাইবা বা পাঞ্জরুলি মনে না করো তাহলে তোমার ঘোর বিপদ, কারণ তুমি আমাকে যদি এর পরবর্তীতে আর কখনো আমাকে দেখতে পাও বা এই লোক যে এই পোশাক পরে আছি যে আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমাকে যদি কখনো কোনোদিনও দেখতে পাও তাহলে ভাববে আমি একজন সাধারণ মানুষ, আর আজকের পর থেকে আমি তোমার সামনে উধাও হয়ে যাব, আর তুমি যদি এটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে আমি আসলে দাইবা নাকি আমি কোনো সাধারণ মানুষ। এই কথা বলে হাতে একটা মশাল নিয়ে সে সোজা জঙ্গলের ভিতরে চলে যায় এবং সে একটা সময় উধাও হয়ে যায়। আর এই সব কিছু হয়েছিল তার ছেলে শিবার সামনে, মানে সেই বিশেষ পোশাক পরিহিত যে লোকটি ছিল সেই লোকটি একটা ছেলে ছিল, তার নাম ছিল শিবা। আর এই সব কিছুই শিবা তার নিজের চোখের সামনে দেখেছে এবং সে ভয় পায় এবং সে মাঝে মাঝেই সেই পাঞ্জরুলিকে দেখতে পায় এবং সে ঘুম থেকে আটকে ওঠে এবং অন্যদিকে আমরা দেখতে পাই সেই রাজার বংশধর কোটেই রক্তবমি করতে করতে সে মারা যায়। তার মানে দাইবার কথাই সত্যি হয়েছে। এভাবে কেটে যায় আরো বেশ কয়েক বছর এবং তারপরে চলে আসে ১৯৯০ সাল এবং এখানে আমরা দেখতে পারি এইখানে সেই রাজার আরো এক বংশধর ছিল যে কিনা এখন এখানে রাজত্ব করছে, তার নাম হচ্ছে দেবেন্দর। আর এই দেবেন্দর হচ্ছে যেই রাজার বংশধর মনে আছে যে আদালত প্রাঙ্গণে রক্তবমি করতে করতে মারা গিয়েছিল, ইনি হচ্ছে তার সন্তান। দেবেন্দর ছিল তার পূর্বপুরুষ থেকে আলাদা, সে সবাইকে সাহায্য করত এবং সবাইকে ভালোবাসতো, মানে গ্রামবাসীদের সাথে সে হাসি খুশিভাবেই জীবনযাপন করতেছিল। এদিকে আমরা দেখতে পারি সেই
ডাইভার ছেলে, মানে যে ডাইভা উধাও হয়ে গিয়েছে তার ছেলে অনেক বড় হয়ে গিয়েছে, আর তার নাম হচ্ছে শিবা। শিবা ছিল আবার তার বাবার থেকে আলাদা, যেখানে তার বাবা সারাদিন গ্রামের মানুষের জন্য ভালো মন্দ চিন্তা করত এবং গ্রামের মানুষের দুঃখ দুর্দশার সময় থাকতো এবং সে পূজা অর্চনা করত, মানে তার উপরে দায় ব্যবহার করত, তার উপরে অনেক একটা দায়িত্ব ছিল, সে গ্রামের মানুষের খেয়াল রাখতো। অপরদিকে আমরা দেখতে পারি শিবা হচ্ছে পুরো উল্টো, সে সারাদিন জঙ্গলে পশু শিকার করে এবং উল্টাপাল্টা কাজ করে, নানা রকম নেশায় সে লিপ্ত থাকে, মদ গাঁজা জুয়া, সে এমন কোনো কাজ নাই যে সে করে না, সে জঙ্গলের কাঠও চুরি করে। তো বাবা আর ছেলে সম্পূর্ণই ভিন্ন একটা রূপ, কিন্তু নিয়ম অনুযায়ী কথা ছিল যে যে দাইভা, মানে যে গ্রামের একটা পরিবারের লোক সেই পুজো অর্চনা করবে, সেই পরিবারের লোক পরম্পরায় একজনের পর একজন সেই পুজো অর্চনা করতে হবে, মানে দাইভার দায়িত্ব নিতে হবে। কিন্তু শিবা সেটা করে না এবং সে শুধু উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। এর কারণ হলো তার বাবা যখন উধাও হয়ে যায় তখন শিবা সেটা নিজের চোখে দেখেছিল এবং দেখার পর থেকে সে অনেক ভয় পায় এবং সে সবসময় ভীতুর মতো থাকে, কিন্তু সবাইকে দেখায় সে অনেক সাহসী। সে রাতে ঠিক মতো ঘুমাতে পারে না, স্বপ্নের মধ্যে সে শুধু সেই পাঞ্জরলিকেই দেখে এবং নিয়ম অনুযায়ী যেহেতু পূজা অর্চনা করার তার দায়িত্ব ছিল, সে যেহেতু করে না, তার জেঠুর ছেলে, মানে তার চাচার ছেলে যার নাম হচ্ছে গুরুয়া, সে এই দায়িত্ব নেয় এবং সেই পূজা অর্চনা করে। এইভাবে তাদের দিনকাল ভালোই চলতেছিল, সবকিছু সুখ শান্তিতেই চলতেছিল। এভাবে আমরা দেখতে পারি পরের সিনেই যে তাদের জঙ্গল দেখাশোনা করার জন্য সরকারি তরফ থেকে একজন ফরেস্ট অফিসারকে পাঠানো হয়, তার নাম হচ্ছে মুরলি। অফিসার মুরলি ছিল অনেক সৎ এবং নিষ্ঠাবান, তিনি কখনোই কোনো অপকর্ম করতেন না। এজন্যই গ্রামবাসীরা যখন গ্রামের বাইরে গিয়ে, মানে জঙ্গল থেকে যখন পশু শিকার করে আনতেন এবং বিভিন্ন ধরনের কাঠ কেটে আনতেন, সেগুলায় সে অফিসার মুরলি বাধা দিত এবং অনেক মারধর করত, কারণ সে ছিল একটু বদরাগী, কারণ কোনো অন্যায় সে সহ্য করতে পারে না। এভাবে একদিন কিছু গ্রামবাসীরা জঙ্গল থেকে কাঠ কেটে আনতেছিল, তখন অফিসার মুরলির সামনে পড়ে যায় এবং অফিসার মুরলি তাদের ডেকে সতর্কতা দেয় যে জঙ্গল থেকে আর কখনো কাঠ কাটা যাবে না, আর যদি কাটতেই হয় তাহলে আমার অনুমতি নিতে হবে। আর এই জিনিসগুলা দেখে ফেলে শিবা এবং শিবা এসে সেই লোকদের ছাড়িয়ে নেয় এবং অফিসারকে অনেক উল্টাপাল্টা কথা বলে। অফিসার যেহেতু নতুন ছিল তাই শিবার কোনো কথাই সে ভালো মন্দ উত্তর দেয় না, কিন্তু আমরা দেখতে পারি মুরলি অনেক রাগ করে এবং তাদের দুইজনের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়। অন্যদিকে আমরা দেখতে পারি শিবা দেবেন্দ্রের হয়ে কাজ করত, কারণ দেবেন্দ্র ছিল এই গ্রামের প্রধান এবং শিবা যেহেতু তার হয়ে কাজ করত, তো তার মধ্যে একটা অহংকার ছিল। এই কি কাজ করত, সে জঙ্গল থেকে বিভিন্ন ধরনের পশু শিকার করে দেবেন্দ্রকে দিত এবং তার বিনিময়ে কিছু টাকা পেত, এবং আরও একটা কাজ করত, সে জঙ্গল থেকে কাঠ কেটেও দেবেন্দ্রকে দিত। অপর নিয়ে আমরা দেখতে পারি যে তাদের সেই ভূতখোলা পুজো শুরু হয়ে গিয়েছে গ্রামে এবং সন্ধ্যার দিকে যখন বাজি ফাটিয়ে সেই পুজোর, মানে উৎসব পালন করত, এইটা আবার দেখে ফেলে সেই অফিসার। সে সাথে সাথে সেই অনুষ্ঠানে চলে আসে এবং সে বলে এভাবে বাজি ফাটানো যাবে না, কারণ সে মনে করত যে এই বাজি ফাটানোর ফলে জঙ্গলে যে পশুরা ছিল তারা ভয় পেত এবং তারা ভয় পেয়ে যদি কোলাহলে চলে আসে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এই কারণে সে বাজি ফাটাতে নিষেধ করছিল এবং সে যত বাজি ছিল সব সে জব্দ করে। তখনই আমরা দেখতে পারি সেখানে শিবা চলে আসে এবং সেই অফিসারের সাথে আবার তার একটা ঝগড়া বেঁধে যায় এবং ঝগড়ার এক পর্যায়ে শিবা তখন বলে যে তোমার কথায় কি আমরা বাজি বন্ধ করব? আমরা বহু বছর যাবৎ এভাবেই পুজো করে আসছি, তুমি নতুন, তুমি বললা আর সব কিছু হয়ে গেল, আমরা তোমার কথা শুনবো না, আমরা যেভাবে করেছি এত বছর আমরা সেভাবেই পুজো করব। তো এইভাবে যখন তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল তখন এক পর্যায়ে সমস্ত গ্রামবাসীরা শিবার পক্ষ নেয় এবং অফিসারকে তারা এখান থেকে চলে যেতে বলে। অফিসার যেহেতু নতুন ছিল তাই সে গ্রামবাসীদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছিল না, তাই অফিসার সেখান থেকে বাধ্য হয়ে চলে যায়। তো বন্ধুরা, আমার কথাবার্তা তোমাদের কেমন লাগতেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ,
পারলে একটা সাবস্ক্রাইবও করে দিও। আমার কাছে এই মুভিটা একটা অসাধারণ মুভি মনে হচ্ছে। তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা তো অবশ্যই বলবা। তো বেশি পেঁচাল না পেরে চলো ফিরে যাই গল্পে। তো এত কিছুর মধ্যেও আমরা পরের সিনে লীলা নামের একটি মেয়েকে দেখতে পাই এবং এই লীলা এবং শিবা এই দুইজন ছিল ছোটবেলা থেকেই বন্ধু এবং বড় হওয়ার সাথে সাথে শিবা লীলাকে ভালোবেসে ফেলে এবং এই লীলা পড়াশোনার জন্য গ্রামের বাইরে গিয়েছিল এবং সে পড়াশোনা শেষ করে যখন গ্রামে ফিরে আসে তার বাবা এই গ্রামে একটা ভালো চাকরির জন্য তাকে এই গ্রামে থেকে যেতে বলে এবং সে পুলিশের ট্রেনিং নিয়ে আসে এবং শিবার সাহায্য চায় তার বাবা যে তুমি ওকে একটু সাহায্য করো। শিবার সাথে যেহেতু এই গ্রামের জমিদার দেবেন্দ্রের সাথে ভালো একটা সম্পর্ক ছিল তাই শিবা দেবেন্দ্রকে বলে লীলাকে এই গ্রামেই ফরেস্ট অফিসারে একটা চাকরি ব্যবস্থা করে দেয় এবং আমরা দেখতে পারি লীলার ফরেস্ট বিভাগে একটা চাকরি হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই মুভির প্রথম পার্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মুভির প্রথম পার্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। একটি লাইক করে এই মুভিটি সবাইকে দেখার সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে এই মুভির দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।